একটা শিশুর জন্য সবচেয়ে সুরক্ষার জায়গা হলো তার বাবা মায়ের কাছে। সেই আস্থার জায়গাটি যদি হাইজ্যাক করা হয়, সেই বাবা মাকেই হিপনোটাইজ বা ব্রেইন ওয়াশ করার মাধ্যমে তাদের হাতেই তাদের সন্তানের যদি ক্ষতি সাধন করা হয়, বিষয়টা কতটা টেরিবল। বেশিরভাগ মানুষ হয়তো এই বিষয়টি ভাবেনও না, তারা নিজেরাই নিজেদের সন্তানের ক্ষতি করছে কিনা। সন্তান জন্মানোর কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে তাকে একাধিক ভ্যাকসিন প্রয়োগ করা হয়, আর সেটা সেই সন্তানের বাবা মা নিজের ইচ্ছাতেই করান। কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের করা ক্যাম্পেইনগুলোর মাধ্যমে তাদেরকে বিশ্বাস করানো হয় তাদের সন্তান জটিল ও কঠিন রোগ থেকে সুরক্ষিত থাকবে এগুলো নেয়ার ফলে। এবার একটু লজিক খাটান। এমন একজন ব্যক্তি আপনার শিশুর সুস্থতার জন্য ভ্যাকসিন তৈরি করেছে, যে ব্যক্তি নিজেই অভিযুক্ত অন্যের ছোট সন্তানদেরকে কিডন্যাপ করে এনে প্রাইভেট আইল্যান্ডে তাদের উপর অন্যায় অত্যাচার করার কর্মের সাথে লিপ্ত থাকার ব্যাপারে। ইতিহাসের সবচেয়ে বড় জঘন্য কোনো ঘটনা যদি থেকে থাকে, এপস্টিন আইল্যান্ডের ঘটনাটি সেগুলোর মধ্যে অন্যতম একটি। সেখানে বিল গেটস যে শিশুদের জন্য ভ্যাকসিন তৈরি করে থাকে, তার এই ঘটনার সঙ্গে জড়িত থাকা আমাদেরকে এটা বোঝায় পৃথিবীতে আর যে কেউ পপুলেশনের জন্য কল্যাণ চাইলেও তাদের মধ্যে বিল গেটস একজন নয়। One issue that really grabbed me were issues related to population. In 1998, Dr. Zabin became the founding director of the Bill and Melinda Gates Institute for Population Control. Dr. Zabin became the founding director of the Bill and Melinda Gates Institute for Population Control. We see a lot of things that are going very well, things like reducing childhood death and first we've got population. The world today has 6.8 billion people. That's headed up to about 9 billion. Now, if we do a really great job on new vaccines, healthcare, reproductive health services, we could lower that by perhaps 10 or 15%. Now, if we do a really great job on new vaccines, healthcare, reproductive health services, we could lower that by perhaps 10 or 15%. The problem is that the population is growing the fastest where people are less able to deal with it. So it's in the very poorest places that you're going to have a tripling in population by 2050. And so their ability to feed, educate, provide jobs, stability, protect the environment in those locations mean they're faced with an almost impossible problem. Here we can see a chart that looks at the total world population over the last several hundred years. And at first glance, this is a bit scary. We go from less than 1 billion in 1800, and then 3, 4, 5, 6, and 7.4 billion where we are today is happening even faster. So Melinda and I wondered whether providing new medicines and keeping children alive, would that create more of a population problem? সে বলল, আমরা যদি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মেডিসিন তৈরি করি, তাহলে এতে করে পপুলেশন বৃদ্ধির সমস্যাটা বৃদ্ধি পাবে কিনা। বিজনেসম্যানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বিল এবং মেলিন্ডা গেটসের পপুলেশনের হার বৃদ্ধি নিয়ে কোনো চিন্তা থাকারই কথা নয়। কারণ যত বেশি শিশু দুনিয়ায় জন্ম নেবে, তার মেডিসিন তত বেশি সেল হবে। পৃথিবীর জনসংখ্যা বাড়লে তার সফটওয়্যার তত বেশি বিক্রি হবে। তাহলে বিল গেটস ঠিক তার উল্টোটা কেন চিন্তা করছে? জনসংখ্যা কমানো নিয়ে তার এত মাথা ব্যথা কেন? কারণ এটা তার পাপেট মাস্টার বিতাড়িত জিনের মাথা ব্যথার কারণ। পুরো বিশ্বকে একক গভর্নমেন্ট, একক শাসনের আন্ডারে আনার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন। যার ফলে আমাদের এশিয়াতে এই মিথ্যা কথা বলে ভ্যাকসিনেট করা হচ্ছে মেয়ে সন্তানদেরকে, যে ভ্যাকসিন না নেওয়ার কারণে পরবর্তীতে তার গর্ভধারণের সমস্যা হতে পারে। চিন্তা করে দেখুন, যে ব্যক্তি পপুলেশন বৃদ্ধির ব্যাপারে সবসময় ভয় প্রদর্শন করে, তারা গর্ভধারণের সমস্যার জন্য মেডিসিন তৈরি করছে। বরং আমাদের কাছে এটা লজিক্যাল হতো যদি বিল গেটস এবং তার সাথে রিলেটেড অন্যান্য সংস্থাগুলো ভ্যাকসিন তৈরি করত গর্ভধারণের ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য। এপস্টিন এবং বিল গেটসের মধ্যে পার্থক্য এতটুকুই, এপস্টিন গোপনে ছোটদেরকে নির্যাতন করেছে এবং বিল গেটস ওপেনলি সংস্থা খুলে বসে শিশুদেরকে সুরক্ষা দেওয়ার নামে করছে। যেহেতু আমাদের দেশের কথা নিয়ে এসেছি, তাই বিষয়টি কমপ্লিট না করে শেষ করছি না। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে লাখ লাখ এপস্টাইন ফাইল প্রকাশ করেছে। প্রকাশিত নথিতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ICDDRBর নাম উঠে এসেছে। ইমেইলে প্রতিষ্ঠানটিকে অতি সুপরিচিত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব এসেছে। 2014 সালের ইমেইলে প্রকাশিত নথিতে আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। নথির একটি ইমেইলে ICDDRBকে বাংলাদেশে অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ইমেইলে বলা হয়েছে প্রতিষ্ঠানটিতে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব এসেছে। ইমেইলটি 2014 সালের 17 এপ্রিল জেফ্রি এপস্টাইনের কাছে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ, যাদের গবেষণার উপর ভিত্তি করে আমাদের সন্তানদেরকে গণহারে ভ্যাকসিন দেওয়ার জন্য সিজনাল ক্যাম্পেইন শুরু হয় 9 থেকে 15 বছর বয়সীদের ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য। টাইফয়েডের ভ্যাকসিনের ব্যাপারে আপনারা আমাকে প্রশ্ন করলে তখন আমি বিল গেটসের কথা নিয়ে আসি। বাংলাদেশের এই নামকরা রিসার্চ অর্গানাইজেশনটির সবচেয়ে বড় মেজর ডোনার হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস। সন 2001-এ সংস্থাটি গ্লোবাল হেলথ বিষয়ে গেটস অ্যাওয়ার্ড পেয়েছিল। এদেরকে ইন্টারন্যাশনাল কয়েকটি সংস্থা থেকে ফান্ড করা হয় বা ডোনেট করা হয়। মনে রাখতে হবে, এদের গবেষণার উপর ভিত্তি করে আমাদের সরকার সিদ্ধান্ত নেয় বাচ্চাদেরকে সিজনাল ভ্যাকসিনগুলো দেওয়ার, তাদের ভাষায় বলতে গেলে ইমিউনাইজেশন করার। তাদের এজেন্ডার বা ষড়যন্ত্রের জন্য রিসার্চ সেন্টার হচ্ছে বড় একটা অংশ বা একটা মাথা। এপস্টিনের মতো লোকের কাছে কেউ কেন বলতে যাবে যে বাংলাদেশের এই রিসার্চ সেন্টারে
গবেষণার জন্য বিনিয়োগ করা হচ্ছে, বিশেষ করে যে অর্গানাইজেশনটি বাচ্চাদের জন্য বাচ্চাদের কল্যাণের জন্য গবেষণা করছে বলে আমরা জানি। এপস্টিনের মতো লোকের সেটা জানার কি প্রয়োজন? এটা এখন আর কোনো থিওরি নয় যে তৃতীয় বিশ্বের জন্য এপস্টিন ও তার হয়ে কাজ করা এলিটরা জনসংখ্যা কমানোর একটি ষড়যন্ত্রে লিপ্ত আছে। রিমেম্বার, এপস্টিন জাস্ট একটা ক্রিমিনাল নয়, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড। শয়তানের পক্ষ থেকে একজন সরাসরি দূত নতুন বিশ্ব করার বা জনসংখ্যা কমানোর। সো তার লিস্টে বিল গেটস এবং এই ফাউন্ডেশন বা অর্গানাইজেশনগুলো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। এই অর্গানাইজেশনটিকে রিসার্চের নামে মোটা অঙ্কে টাকা দেওয়া হয়, যে টাকা দিয়ে তারা মোটা অঙ্কের হ্যান্ডসাম স্যালারি দিয়ে এমপ্লয়ি রাখে, ডক্টরদেরকে কিনে নেয়, যে ডক্টরদের ওপর, রিসার্চারদের ওপর আমরা সাধারণ মানুষ আস্থা আনি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ভ্যাকসিন, মেডিসিন এলিটদের বড় একটি হাতিয়ার। সে ব্যাপারে কিছু হিন্ট আমাদের কাছে আছে। সন 2000-এ সিম্পসনস কার্টুনের একটি এপিসোড, দ্য কম্পিউটার ওয়ার মিনিয়াক শুজ, সেখানে একটি সিনে হোমারকে গাড়িতে করে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। চোখ খোলার পর হোমার দেখতে পায় সে একটি আইল্যান্ডে রয়েছে। সে ওখানে আরও কিছু ধনী মানুষদেরকে খুঁজে পায়, তাদের মধ্যে একজন নীল এবং সাদা চেকের স্যুট পরেছিল, এক্স্যাক্টলি এপস্টিনের বানানো টেম্পলের মতো। Hello, operator. I'd like to report a really weird island. সেখানে থাকা লোকেরা হোমারকে বারবার বলতে থাকে যে তুমি আমাদের গোপন একটি বিষয় জানো। হোমার বলে আমি গোপন কোনো কিছুই জানি না, কিন্তু সবাই তাকে এই কথাটি বারবার বলতে থাকে। Let's get you some ice cream. There we are. এরপর একজন তাকে কিছু আইসক্রিম খেতে দেয়। আইসক্রিম অবশ্য এপস্টিন ফাইলে একটি কোড নাম হিসেবে ব্যবহার হয়েছে, পিৎজার মতো, বাট ইউ রিয়েলি নিড টু লুক এট দিস আইসক্রিম। এই আইসক্রিম সিম্বলিজমটি জাস্ট একটি সংকেত বহন করছে না, এমনিভাবে এটি ইয়ামি আইসক্রিম দিয়ে ছোটদেরকে বুঝিয়েছে। একইভাবে এর উপর ইনজেকশনস এবং ট্যাবলেট, মেডিসিন এবং ভ্যাকসিন বুঝিয়েছে। এটা কি তাদের একটি ওয়েপেন? লেটস সি। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয়, আরও কিছু সংকেত দেখতে পারি। এটা 2026-এর ইকোনমিক্স ম্যাগাজিন কভার নিয়ে করা আমার ভিডিওতে কি আমি রকেটের পাশাপাশি এই সিরিঞ্জগুলো এবং ট্যাবলেটস বা পিলস দেখাইনি? ইরানের দেয়ালে এই একই দৃশ্য একই কালার দিয়ে বানানো। আমেরিকান ইগলের পায়ে সিরিঞ্জ ধরে থাকা এবং পাশে কিছু মেডিসিন ক্যাপসুলস গ্রাফিতে করে আঁকা, যার দ্বারা ইরান এখানে বুঝিয়েছে এটা আমেরিকার একটি অস্ত্র। আমরা কি তেমনটাই দেখতে পাচ্ছি? ইভেন এখন যখন আমরা এপস্টিন ফাইল থেকে আরও ক্লিয়ারলি বিষয়টা জানতে পারছি, টাকার লোভে পড়ে বাংলাদেশ নিজের জনগণের উপরে এই পরিকল্পনা এক্সিকিউট কিভাবে করে। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই, গবেষণা শেষ হলে বিভিন্ন স্কুলে ভ্যাকসিনগুলো নিয়ে গিয়ে ক্যাম্পেইন শুরু করে। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, শিক্ষকেরা পর্যন্ত এক প্রকার ফোর্সফুলি, জোরপূর্বক ছোটদেরকে সুই দেওয়ার চেষ্টা করে। নিজেরাই যে ব্যাপারে পুরোপুরি জ্ঞান রাখে না, সে ব্যাপারে বাচ্চাদের বাবা মায়েদেরকে বোঝানোর চেষ্টা করে এই ভ্যাকসিনগুলো কেন শিশুদের জন্য ভালো, কি ক্ষতি থেকে বা ব্যাধি থেকে তারা বেঁচে যাবে, হুইচ ইজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তাই টিচারদেরকে বলতেই হয়, অন্যের সন্তানকে জোর করে এই সুই দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা যেন এমন মনে না করি যে আমরাই নলেজেবল এবং যেটা করছি ভালোর জন্য করছি, জনগণের জন্য মঙ্গলজনক কাজ করছি। যে নলেজ নকল মসিহের সিস্টেম আমাদেরকে দিয়েছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ রিয়েল নলেজ, রিয়েল আইস। আশা করছি এই ভিডিও দেখে আপনাদের হবে।